আজ থেকে প্রায় ২,০০০ বছর আগের এক ৩ রাতব্যাপী ফসল কাটার উৎসব স্যামহেইন কিভাবে কালক্রমে হ্যালোউইনে পরিণত হলো তা ঈশ্বরই জানেন। তবে এইসব উৎসবগুলোকে ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে পৃথিবীর সব প্রান্তের সমস্ত ধর্মের নানান আচার বিচার আসলে জড়িয়ে পেঁচিয়ে মিলেমিশে এক হয়ে আছে। যেমন হ্যালোউইন, তেমনই আবার ভূত চতুর্দশী। যাই ১৪ প্রদীপ, তাই ড্র্যাকোলন্ঠন। সেই ভূত চতুর্দশী উপলক্ষেই কথকের কথকতায় আজ ভৌতিক গল্পের আগমন। আজকের নিবেদন পৌলমী দাসের কলমে ভৌতিক গল্প আধার পেরিয়ে। শোনো তৃষা, তোমার এই চাকরিটা করার কোনো দরকার নেই। বাড়ি থেকে বাইরে গিয়ে একা থেকে চাকরি করার কি প্রয়োজন? এবছর আমাদের বিয়ের প্ল্যান করছি। বাবা মা কখনো রাজি হবে না তুমি একা থেকে চাকরি করো জানবে। কিন্তু নিলয়, একটা সরকারি চাকরি পাওয়া কত কষ্টকর তুমি সেটা জানো। প্রথম পোস্টিং একটু দূরেই হয়, ২-১ বছর পর ট্রান্সফার নেওয়ার চেষ্টা করব। তৃষা, এই চাকরিটা করতে তুমি যদি একা কলকাতার বাইরে গিয়ে থাকার সিদ্ধান্ত নাও, তবে কিন্তু আমাকে আমাদের বিয়ের ব্যাপারটা ভেবে দেখতে হবে। নিজের কানকেই বিশ্বাস করতে পারেনি তৃষা সেদিন। সেই কলেজ থেকে নিলয়ের সাথে প্রেম, আর আজ নিলয় কত সহজে এই কথাটা বলে দিল। নিলয় তো নিজে চাকরি করে পুনেতে থেকে, আর তৃষা যাচ্ছে কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরে বর্ধমানের একটা গ্রামে। আসলে নিলয়ের কাছে তৃষার চাকরির বা তার কেরিয়ারের কোনো গুরুত্ব নেই, কিন্তু তৃষাকে তো নিজের পায়ে দাঁড়াতেই হবে। আর তাই তো নিলয়ের এত বড় কথা অগ্রাহ্য করেও ও এসেছে চাকরিটা করতে। জায়গাটা একেবারে অজপাড়াগা না হলেও শহরের কোলাহল থেকে বেশ অনেকটাই দূরে। নাম অচিনপুর। গ্রামের পুরনো জমিদার বাড়িটার একটা অংশ নিয়ে সরকারি দপ্তর, আর তার পাশে স্টাফ কোয়ার্টার। দোর্দণ্ড প্রতাপ জমিদার বংশ এখন নিজেদের অর্থ, বংশ গরিমা সবই হারিয়েছে। সরকারি অফিস কোয়ার্টারের জন্য বাড়ির একাংশ ভাড়া দিয়ে চলে জমিদার বাড়ির অধুনা মালিক বৃদ্ধ অনন্ত নারায়ণের। সরকারের ভাড়া নেওয়া অংশটা মেরামত হলেও বাকি বাড়ির অনেকাংশই জরাজীর্ণ। সারা বাড়ি জুড়ে যেন অতীতের ছায়া বিরাজমান। তৃষা একদিন গেছিল ওর সাথে দেখা করতে। বৃদ্ধকে দেখেই তৃষা বুঝেছিল ইনি সেই ধরনের মানুষ যিনি এখনো বংশ গরিমার অহংকারে মানুষকে তুচ্ছ জ্ঞান করেন। তৃষার সাথে আলাপ করে বললেন, মেয়ে মানুষ অভিভাবকহীনভাবে একা থেকে চাকরি করবে? কি দিনকাল এলো, মেয়েদের এত স্বাধীনতা ভালো না। এরপর তৃষাকে দেওয়ালে লাগানো একটা বিরাট অয়েল পেন্টিং দেখিয়ে বললেন, ইনি আমার পূর্বপুরুষ অচিন্ত নারায়ণ। এনার নামেই এই অঞ্চলের নাম অচিনপুর। এনার দাপটে একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। আজ অবশ্য আমাদের সেই প্রতাপ নেই ঠিকই, তা বলে স্পষ্ট কথা বলতে আমি কাউকেই রিয়াত করি না। অনন্ত নারায়ণের কথায় তৃষার বেশ খারাপ লাগলো, কিন্তু বয়সের সম্মান দিয়েই তৃষা চুপ রইল। অফিসের পিয়ন দুলালদা স্থানীয় লোক। দুলালদাই একদিন গল্প করছিল এই অচিনপুরের নাম যার নামে, সেই জমিদার অচিন্ত নারায়ণ ছিলেন প্রচন্ড অত্যাচারী, নারী স্বাধীনতার ঘোর বিরোধী। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করতে চাইলে যেসব মানুষ এই ভালো উদ্যোগের তুমুল বিরোধিতা করেছিলেন, এই অচিন্ত নারায়ণ ছিলেন তাঁদের একজন। অনন্ত নারায়ণ এ বংশের যোগ্য বংশধর। এনার গোঁড়ামির জন্য একমাত্র ছেলেও বাবার সাথে সম্পর্ক রাখে না, তবু ইনি বদলাবেন না। কালী পুজোর আগের রাত, মানে ভূত চতুর্দশী। তৃষা একাই সেদিন স্টাফ কোয়ার্টারে আছে। কালী পুজো ভাইফোঁটা মিলিয়ে ২-৩ দিনের ছুটিতে সবাই বাড়ি গেলেও কিছু কাজ জমে যাওয়ায় তৃষা যেতে পারেনি। নিলয়ের সাথে এই কমাসে কোনো যোগাযোগ হয়নি। বন্ধুদের থেকে নিলয়ের আসার কথা জেনে তৃষা আরই কলকাতায় যায়নি। বাবা মা বেনারস ঘুরতে গেছেন, কাজেই তৃষা ছুটিতে জমা কাজগুলো সেরে ফেলাই মনস্থ করেছে। পুরো কোয়ার্টারে একা থাকতে গাটা একটু ছমছমি করছে তৃষার। বিশাল বাড়িটা অন্ধকারে ঢাকা। দীপাবলির আগের রাতেও একটা প্রদীপ জ্বলেনি এই জমিদার বাড়িতে। জানলা থেকে বাইরে দেখছিল তৃষা।
আশেপাশে কোনো বাড়ি নেই। বাড়ির বাইরেই বিশাল মাঠ। মাঠে একটা প্রাচীন বটগাছ, যে হয়তো অনেক ইতিহাসের সাক্ষী। একদিন হয়তো উৎসবে, অনুষ্ঠানে এবারই হাজার হাজার প্রদীপের আলোয় সেজে উঠত। বাড়ি ভর্তি আত্মীয় স্বজনের শোরগোলে চারিদিকে আনন্দের সুর বাজত। কালের চাকার আবর্তনে আজ কিছুই নেই। কত ক্ষণস্থায়ী মানুষের অর্থ, গরিমা, প্রতাপ, তবু এর জন্য কত অহংকার। একসময় ঘুমিয়ে পড়েছিল তৃষা। হঠাৎ যেন একটা শোরগোলের শব্দে তৃষার ঘুমটা ভেঙে গেল। শুনল কে যেন জোরে জোরে দরজায় ধাক্কা দিচ্ছে। তৃষা এক মুহূর্ত দ্বিধা করে দরজাটা খুলে দিল। সামনে দাঁড়িয়ে একটা বছর কুড়ির মেয়ে। মেয়েটা নিঃসন্দেহে ভীষণ সুন্দরী, কিন্তু এখন তার চোখে মুখে ভয় আর আকুতি। মেয়েটার গায়ে দামি বেনারসি, মাথার সিঁদুর সারা কপালে লেপ্টে আছে, চুল আলু থালু। তৃষা দরজা খুলতেই মেয়েটা বলল, আমাকে বাঁচাও, আমাকে আমাকে ওরা জ্যান্ত পুড়িয়ে মারবে। কেন মারবে তোমায়? কে মারবে? আমার সাথে একজন বুড়ো অসুস্থ মানুষের বিয়ে হয়েছিল। আমার সেই স্বামী আজ মারা গেছে, তাই এরা সবাই মিলে আমাকে সতী করতে চাইছে। তৃষা কিছু বুঝতে পারছে না। 2022 সালে সতী করতে চাইছে মানে? কিন্তু এর মধ্যে একদল লোকের গলার আওয়াজ, সাথে ঢাক, ঢোল, কাসর ঘন্টার শব্দ। মেয়েটা সেই শব্দ শুনে ভয়ার্ত গলায় বলল, ওরা এসে গেছে, আমার আর বাঁচা হলো না, কিন্তু কিন্তু আমিও ওদের ছাড়বো না। তৃষা দেখলো একদল লোক মেয়েটাকে জোর করে উঠিয়ে নিয়ে গেল। আরে, বাইরের মাঠের বটগাছটার নিচে একটা চিতা তৈরি হয়েছে। কখন বানানো হলো চিতাটা? কখন এত লোক সমাগম হলো? চিতায় মেয়েটাকে জোর করে শুইয়ে দেওয়া হলো। আগুন লাগিয়ে দিল কজন। মেয়েটার আর্ত চিৎকারে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। তৃষা কিচ্ছু ভাবতে পারছে না, এটা কি সত্যি নাকি স্বপ্ন। কিন্তু চমকের যে আরো বাকি ছিল। মেয়েটা জ্বলন্ত শরীর নিয়ে উঠে দাঁড়ালো চিতা থেকে। টলতে টলতে এগিয়ে এসে জড়িয়ে ধরলো সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে, যে এতক্ষণ সবাইকে পরিচালনা করছিল। বোঝাই যাচ্ছে এই দলের হোতা। মেয়েটার সাথে এবার লোকটার শরীরও জ্বলছে। ভয় কাছে আসছে না কেউ ওদের। এবার লোকটার মুখ দেখতে পেল তৃষা। সেই মুখটা তৃষা কিছুদিন আগেই দেখেছে, অনন্ত নারায়ণের ঘরের দেওয়ালের অয়েল পেন্টিংয়ে। ইনি সেই দোর্দণ্ড প্রতাপ জমিদার অচিন্ত নারায়ণ। তৃষা আর দাঁড়াতে পারছে না। আগুনের শিখা যেন তার চেতনাকে গ্রাস করছে। তৃষার দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে, পা কাঁপছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো। পরদিন ঘুম ভাঙলো নিজের বিছানায়। গায়ে অসহ্য ব্যথা, মাথা ভার। কাল রাতের কথা মনে পড়তেই ও ভাবলো, ও কি স্বপ্ন দেখছিল? স্বপ্ন এত জীবন্ত হয়, এত বাস্তব? 3 দিন জ্বর, মাথা যন্ত্রণায় ভুগল তৃষা। এই 3 দিন বারবার মনে এসেছে সেই অসহায় মেয়ের মুখটা। সুস্থ হয়ে অফিস জয়েন করে পিয়ন দুলালদাকে তৃষা জিজ্ঞেস করলো, দুলালদা, অচিন্ত নারায়ণের মৃত্যু কি স্বাভাবিক ছিল? না ম্যাডাম, শুনেছি অচিন্ত নারায়ণের বৃদ্ধ কাকা মারা গেলে তার অল্প বয়সী বউকে জোর করে সতী হিসাবে চিতায় পোড়াতে গিয়েছিলেন উনি। মেয়েটি জ্বলন্ত অবস্থায় ওনাকে জড়িয়ে ধরে। সেই অভাগী নিজে তো মরেই, আবার ওনাকেও সাথে নিয়ে মরে। তৃষা আর কিছু ভাবতে পারে না। এই গল্প তো সে আগে কখনো শোনেনি। তবে এই স্বপ্ন সে দেখবে কেমন করে? তবে কি কিছুই স্বপ্ন নয়? অতীতের পাতা থেকে উঠে আসা এক টুকরো দৃশ্য তার চোখের সামনে অভিনীত হয়েছে। এও কি সম্ভব? কিন্তু পৃথিবীতে কত অসম্ভবিত ঘটে। কদিন পরে অনন্ত নারায়ণের সাথে দেখা। বৃদ্ধ স্বভাবসিদ্ধভাবে বললেন, বাড়ি চলে গিয়ে কাছাকাছির মধ্যে কিছু চাকরি করে দেখো। মেয়েদের একা থাকা মোটেই ভালো কথা নয়। তোমার বাবা মাইমা ছাড়লো কি করে? কেমন পরিবার তোমার? আপনি অন্যের ব্যাপারে মাথা গলানোটা ছাড়ুন। আমার বাবা মা ঠিকই আছেন। আপনি বরং নিজের ধারণাটা বদলান। মেয়েদের আর কতদিন দমিয়ে রাখতে পারবেন? কি, তোমার সাহস তো কম নয়?
তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমার পূর্বপুরুষের নামে এই জায়গার নাম, যাকে একসময় ইংরেজরাও মেনে চলতো। আর যিনি শেষ বয়সে একটা অল্প বয়সী মেয়েকে পুড়িয়ে মারতে গিয়ে নিজেও পুড়ে পড়েছিলেন। শুনুন, মেয়েদের ওপর অত্যাচার করে তাদের দমিয়ে রেখে কেউ ভালো থাকেনি, শান্তি পায়নি। আপনিও নিজের ঠুনকো বংশমর্যাদা আর প্রাচীন বিশ্বাসের বাইরে একটু বের হয়ে আসুন, তাতে আপনারই ভালো। সেদিন রাতে নিলয়ের ফোন এলো। তোমাকে আরেকটা সুযোগ দিতে চাই তৃষা, তুমি চাকরিটা ছেড়ে দাও, না হলে কিন্তু মা আমার জন্য মেয়ে দেখা শুরু করবে। তোমার উদারতার জন্য ধন্যবাদ নিলয়, কিন্তু আমি তোমার কথা মানতে পারলাম না। অনেক আধার পথ পার করে মেয়েরা আজ একটু একটু করে আলোয় এসে পৌঁছেছে। এই অনেক কষ্টে অর্জিত স্বাধীনতাটুকু আমি ছাড়তে পারবো না। আজ চলার পথে একজন মানুষ ঠিকই পাবো, যে নিজের সাথে সাথে আমাকেও এগিয়ে চলার প্রেরণা দেবে। অন্ধকারের দিকে নয়, আমাকে আলোর দিকে নিয়ে যেতে সাহায্য করবে। তোমার আগামী জীবনের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থেকো।